মধ্যরাতে ঝুম বৃষ্টিতে রাজধানীর পশুরহাটে খানিক ছন্দপতন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও বাড়ছে ক্রেতা সমাগম। এই 90টা 105 বলে, এটা 112 পর্যন্ত বলছে। দাম এরা ছাড়তেছে না, আমরা অনেকক্ষণ থেকে ঘুরতে ঘুরতে লাস্টে এটাই নিলাম। বৃষ্টির দিন ঢাকা শহর কষ্ট না, যে ভিজে ভিজে গরু বাছর ভিজা নিজে ভিজা। দলে দলে ঢাকা ছাড়ছে নগরবাসী। আজও ট্রেনের ছাদে যাত্রী, বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভোগাচ্ছে যানজট। তার কারণে টিকিট পাচ্ছি না। প্রায় ঘন্টাখানিক দাঁড়িয়ে আছি, গাড়ি নাই, এখন টিকিট আপাতত বন্ধ আছে। ঈদের সময় এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করাও যায় না। 700 লোটে আছে, এটা কইছে 8টায় ছাড়বো, কিন্তু মানুষ ছাড়তে পারতাছে না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হচ্ছে ঐতিহাসিক আরাফাতের ময়দান। দুপুরে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম। আগুনের সর্বস্ব হারিয়ে দিশেহারা মিরপুরের কালশি বস্তির বাসিন্দারা। ইচ্ছাকৃত নাশকতার অভিযোগ অনেকের, ঘুরে দাঁড়াতে চান সরকারি সহায়তা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানিয়ে দিব পুরো খবর। জানাচ্ছি ঈদে বাড়ি ফেরার খবর। পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। কোরবানির ঈদের সরকারি ছুটির দ্বিতীয় দিনে লঞ্চ, ট্রেন ও বাস যোগে বাড়ি ফিরছেন মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়েছে। নীলসাগর সকাল 6:15 ছাড়ার কথা থাকলেও যাত্রা করেছে সকাল 8টায়। স্টেশন ম্যানেজার কবির উদ্দিন জানান, এখন পর্যন্ত 20টি ট্রেন ছেড়ে গেছে। সারাদিনে 68টি ট্রেন ছেড়ে যাবে। আরও জানান, গত 4 দিনে শিডিউল ঠিক রাখতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। সকাল থেকেই ট্রেনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। ছাদের যাত্রী ওঠা ঠেকানো যায়নি আজও। যাত্রীরা বলছেন, সড়কপথে প্রচণ্ড যানজটের কারণে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত, কিন্তু শিডিউল ঠিক না থাকায় রেলপথেও তৈরি হচ্ছে ভোগান্তি। আশা করি টাইমলি আসবে, কিন্তু তারপরেও তো দেশের যে অবস্থা প্রথম বলা যায় না। প্রথমত ওখানে যে প্ল্যাটফর্মের যে ডিসপ্লেটা আছে, ওখানে তো 10টা 15 লেখা আছে। এখান থেকে ছাড়ছে, প্রচণ্ড ভিড়, রাস্তায় যানজট থাকে, যানজটে আমাদের যাওয়া কষ্টকর। ট্রেনে গেলে মনে করেন ট্রেনে উঠলে সময় মতো যেভাবে যাইতে পারবো আমরা, সেজন্য ট্রেনে যাচ্ছি। ট্রেনের ধারণ ক্ষমতা তার থেকে বেশি সংখ্যক লোক হলো যায় বাসায় ঈদে, যার কারণে ট্রেনে ছাদে উঠতে না দিলে তাহলে ট্রেনের আরও সংখ্যা বাড়াতে হবে। এতটা স্পিড ঢাকায় ঢুকছে, ওয়াশিং চলতেছে, আমি এখনই হয়তো 20-25 মিনিট লেট যাবে সর্বোচ্চ। ঢাকায় ইতিমধ্যেই চলে এসছে, কিন্তু শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে দেখে আমরা এখনো লাইন দিইনি, তবে 2-4 মিনিটের ভিতরে লাইন দিয়ে দেবো। ঈদে বাড়ি যেতে অনেকে আবার বেছে নিয়েছেন নদীপথ। সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রচুর যাত্রীর সমাগম দেখা যায়। ইতিমধ্যে সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে বেশ কয়েকটি লঞ্চ। এদিকে যাত্রী বোঝাই হলেও লঞ্চ না ছাড়ার অভিযোগ করছেন যাত্রীরা। এ কারণে যাত্রীদের সাথে লঞ্চ কর্তৃপক্ষের সংঘাত হতে দেখা গিয়েছে। যতটুকু লোক নেওয়ার কথা ততটুকু ওরা নেয় না, তার অতিরিক্ত নেয়, যার কারণে একটু কষ্ট হয়। সকাল থেকে আমরা অনেক কষ্ট হইতে আছে আমাকে। সকাল আমি 5টা বাজে আইছি, বর্তমানে এই লসটা এখনো ছাড়তেছে না। যে যাত্রী তো এটা অনেক যাত্রী হয়ে গেছে, যাত্রী পুরো লোট হয়ে গেছে। 700 লোটে আছে, এটা কইছে 8টায় ছাড়বো, কিন্তু মানুষ ছাড়তে পারতেছে না। বড় আছে, কিন্তু তাদের চোখে আর কি এখনো মনে হয় এখনো ভরে নাই, কিন্তু এটা আমাদের চোখে অনেক ভরে গেছে, বসার মতো জায়গা নেই।
এই যাত্রার চতুর্থ দিনের সকাল থেকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সহ অন্যান্য বাস টার্মিনালগুলোতে যাত্রী চাপ দেখা গিয়েছে। বাস কাউন্টারে অপেক্ষারত অবস্থায় রয়েছেন অনেক যাত্রী। তারা বলছেন বাসে না থাকায় টিকিট দেওয়া সাময়িক বন্ধ রয়েছে। ভোররাতে বৃষ্টির কারণে বেড়েছে যাত্রীদের দুর্ভোগ। সকালে সায়দাবাদ বাস টার্মিনালে 2 ঘন্টা দেরি করেও ছেড়েছে অনেক বাস। আবার অনেক বাস টার্মিনালে ভাড়া বেশি নেওয়ার অভিযোগও তুলছেন যাত্রীরা। তবে এসব ভোগান্তির পরও যাত্রীদের মাঝে রয়েছে ঈদে বাড়ি ফেরার আনন্দ। টিকিট অফ আছে, দিচ্ছে না এখন। এই ধকলটা যায় ঠিক আছে, কিন্তু তারপরেও দেখা যায় যে বাড়ি ফেরার যে আনন্দটা ওইটার কাছে এটা কিছুই না। আমার ওয়াইফ একটু লাইনে আছে আর কি, তো বাস না থাকার কারণে টিকিট পাচ্ছি না। এসে দেখি সিরিয়াল, লম্বা সিরিয়াল দাঁড়িয়ে আছে, তো এখন আপাতত টিকিট অফ আছে, দিচ্ছে না এখন। বাস যাত্রার খবর জানাতে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, গাড়ি কি সময় মতো ছাড়ছে এবং ভোগান্তির বিষয়ে যাত্রীরা কি বলছেন? ভোগান্তি বেড়েছে, সেটি সকাল থেকে ক্রমান্বয়ে আরও বেড়েই চলছে। আমরা সকালবেলা দেখছিলাম 2 ঘন্টা মতো অপেক্ষা করছিলেন, এখন যত সময় যাচ্ছে সেই ঘন্টার অপেক্ষা আরও বাড়ছে। এই মুহূর্তে যারা অপেক্ষা করছিলেন বাস টার্মিনালে, এখন অনেক যাত্রীও আসছিলেন, তারা নানান কথাই বলছিলেন। বিশেষ করে ঈদের এই সময়টা ভোগান্তি কোনোভাবেই কমানো যায় না। রাজধানীতে এত বেশি মানুষ বসবাস করেন, আর এক সময়ে সব মানুষই ঘরে ফেরার জন্য তাড়া দেন। আর যে কারণেই আমরা দেখছি প্রতিদিন 20 থেকে 25 লাখ বেশি মানুষ বেশি যাতায়াত করতে হয়। এত সংখ্যক মানুষকে একদিনেই নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, যে কারণে আমরা দেখছিলাম ফিটনেসবিহীন যেসব বাস আছে সেগুলো চলাচল করে। আর এই সুযোগে অসাধু যারা কর্মকর্তা রয়েছে তারাও বেশি টিকিটের দাম রাখেন, এমন অভিযোগ আমরা সকাল থেকে পাচ্ছিলাম, এমনকি দেখছিলামও। এবং সেটি 50, 100, 200 টাকা পর্যন্ত নিচ্ছে। উত্তরাঞ্চলের যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে আমরা দেখছিলাম। গাবতলীর যাত্রীরা অভিযোগ করছিলেন সকালে যে তাদের কাছ থেকে 300 টাকা পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছিল। একই সঙ্গে উত্তরাঞ্চলে যেতেও অনেক ঝাঁকি পোহাতে হয়, 20 কিলোমিটার পর্যন্ত যানজটের কথা আমরা শুনছিলাম। এবং যে কারণে যে বাসগুলো নির্দিষ্ট গন্তব্য থেকে আবার ঢাকায় এসে যাত্রী নিয়ে যাবে, সেই বাসগুলো সময় মতো ঢাকায় পৌঁছাতে পারেনি। আর যে কারণেই 2 থেকে 2.5 ঘন্টা কিংবা 3 থেকে 4 ঘন্টার বেশি তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তবে আশা করা হচ্ছে আজ সন্ধ্যার মধ্যেই অধিকাংশ যাত্রী ঢাকা ছাড়বেন এবং রাতে হয়তো একটু যানজট থাকবে কিংবা এই অপেক্ষা থাকবে, আগামীকাল নিঃশেষেই অপেক্ষা থাকবে না, সেটিও তারা বলছিলেন। এবং আপনাকে জানিয়ে রাখি, এই বাস টার্মিনালে আমি সায়দাবাদে রয়েছে, কিছুক্ষণের মধ্যেই সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল তার আসার কথা রয়েছে এবং তার আসার কথায় এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটি বেড়েছে। আমরা দেখছিলাম যে বেশ পরিপাটি করে সাজানো হচ্ছে সব কিছুই। মন্ত্রী আসার খবরে যদি এমন হয়ে থাকে সেটা নিশ্চয়ই ভালো, সেটি প্রতিদিন হলে আরও ভালো হয়। এবং আশেপাশের মানুষজন বিশেষ করে যাত্রীরা বলছিলেন যে এখন নিয়মতান্ত্রিকতা আমরা গেল আধা ঘন্টায় যতটা দেখছি এটি সব সময় থাকে না। এবং বাসগুলো এখানে যে টার্মিনালটি রয়েছে এখানে কিন্তু খুবই যাত্রী কম, যাত্রী সবাই অপেক্ষা করছেন মূল সড়কে। এবং এই বাসগুলো মূল সড়কে 1 কিলোমিটার ঘুরে যখন যায় এবং যাত্রীরা অপেক্ষায় থাকেন তখন যানজট তৈরি হয়। এখান থেকে যদি যাত্রীরা বাসগুলোতে উঠে তারপরে তারা মূল সড়ক ধরে গন্তব্যে যাওয়ার চেষ্টা করতেন তাহলে হয়তো যানজটের যে ঝাঁকিটা পোহাতে হচ্ছে বিশেষ করে বাসগুলো চারদিকে নেয়ার কারণে সেটি হয়তো নিতে হতো না, এমন কথাই তারা বলছিলেন। অর্থাৎ ব্যবস্থাপনা যদি আরেকটু বাড়ানো যেত নিশ্চয়ই সেটি সবার জন্য ভালো হতো। কিছুক্ষণ পরে মন্ত্রী আসবেন, নিশ্চয়ই তিনি তাগিদ দেবেন কি করা যায় না করা যায় এবং সেটি কতটা বাস্তবায়ন করা যায় সেটি এখন দেখার বিষয়। অহন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী রয়েছেন কমলাপুর রেল স্টেশনে, শাকিল হাসানের থেকে আমরা জানবো রেলযাত্রার খবর। শাকিল, ট্রেনের টাইম টেবিল ঠিক থাকছে না, আগের বুলেটিনে আপনি জানাচ্ছিলেন আমাদের, এখন কি অবস্থা দেখছেন? এখন খানিকটা উন্নতি হয়েছে। গত আধা ঘন্টায় যে ট্রেনগুলো ছেড়েছে সেগুলো নির্ধারিত সময়ে ছেড়েছে। আমার পাশে রয়েছে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস, এটির ছাড়ার সময় সকাল 11টা 15 মিনিট। এখন যেহেতু 11টা 10 বাজে, এটি নির্ধারিত সময়ই ছাড়বে। আর যেহেতু রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এর মধ্যে এসে পৌঁছেছেন কমলাপুর রেল স্টেশনে, তারা পরিদর্শন করছেন যাত্রী ওঠানো আছে কিনা কোনো ছাদে এবং সেই ট্রেনগুলো ছাড়ছে কিনা সেগুলো তারা তদারক করছেন এবং রেলওয়ের
রেলওয়ের যারা কর্মকর্তা রয়েছেন এবং রেল পুলিশ কিন্তু বারবার করে প্ল্যাটফর্মগুলোতে অ্যানাউন্স করছে যে কোনো ধরনের যাত্রীরা কেন ছাদে না ওঠেন এবং ছাদে যে ট্রেনে যাত্রী থাকবে সেই ট্রেনটি ছাড়া হবে না। এবং এর আগের আমরা কথা বলেছিলাম স্টেশন ম্যানেজার কবির উদ্দিনের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র একটি ট্রেন অর্থাৎ নীল সাগর যেটি সকাল 8টায় ছেড়ে গেছে চিলাহাটির উদ্দেশ্যে, সেটি ট্রেনে ছাদে যাত্রী ছিল অসংখ্য এবং সেটি আমরা স্টেশন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, আমাদের ফুটেজ দেখিয়েছি এবং তারা কিন্তু স্বীকার করেছেন যে হ্যাঁ ওই ট্রেনটিতে ছাদে যাত্রী পরিবহন করা হয়েছে। তিনি তার ব্যাখ্যা দিয়েছেন যে ওই ট্রেনটি যেহেতু পঞ্চগড় নীলফামারী থেকে আসতে সময় নিয়েছে, ঢাকায় পৌঁছেছে অনেক দেরিতে এবং সে কারণে কিন্তু ট্রেনটি প্রায় 2.25 ঘন্টা পরে ঢাকা থেকে ছেড়েছে এবং তারা বাধ্য হয়েছেন, যেহেতু যাত্রীরা উঠে পড়েছিলেন তাদের নামানোর অনেক চেষ্টা তারা করেছেন কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে ট্রেনটি পরে শেষ পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছে এবং তিনি বলেছেন যে এরপরে আর কোনো ট্রেন ছাদে যাত্রী থাকলে সেগুলো তারা আর অ্যালাউ করবেন না এবং সে কারণে কিন্তু রেলওয়ের যারা কর্মকর্তা এবং রেলওয়ে পুলিশ যারা রয়েছেন পুরো প্ল্যাটফর্ম জুড়ে তারা টহল দিচ্ছেন এবং তৎপরতা বেশ লক্ষণীয়। আরেকটি বিষয় সেটা হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত যে 21টি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে, তার মধ্যে 7টি ট্রেন আমি খেয়াল করেছি বিলম্বে ছেড়েছে। সেটি বিলম্বের সময়ের সংখ্যাটি 10 মিনিট থেকে 2.25 ঘন্টা পর্যন্ত। সবচেয়ে বেশি বিলম্ব করেছে নীল সাগর চিলাহাটির উদ্দেশ্যে যেটি ছেড়ে গেছে সকাল 8টায়। এছাড়া আর বাকি যে দিন রয়েছে অর্থাৎ দুপুরের পর থেকে রাত পর্যন্ত আজকে সারাদিনে মোট 68টি ট্রেন ছাড়বে এই কমলাপুর স্টেশন থেকে। স্টেশন ম্যানেজার বলছিলেন যে গত 4 দিনে তাদের এই যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রায় এখন পর্যন্ত তারা মোটামুটি সফল এবং ট্রেনের যে শিডিউল এবং যাত্রীদের যে স্বস্তি তারা সেটি নিয়ে আসতে পেরেছেন। পুরবি, ধন্যবাদ শাকিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরিবারের সাথে যাত্রা করতে বাড়ি ফিরছে মানুষ, মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ, বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারে রওনা হয়েছেন ঘরমুখো মানুষ। বাসে সিট সংকট আর খরচের কথা চিন্তা করে ট্রাক পিকআপে করেও বাড়ির পথ ধরেছেন অনেকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। নবীনগর, বাইপাইল, বারুইপাড়া ও চন্দ্রায় যানবাহনে জট রয়েছে। এছাড়া টাঙ্গাইলের রসুলপুর থেকে যমুনা সেতু পর্যন্ত 15 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে গাড়ি। অতিরিক্ত যানবাহনের চাপ ও মধ্যরাতে বৃষ্টির কারণে ভোগান্তিতে পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। বরাবরের মতোই বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। এদিকে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নেই বাড়ি ফিরছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালের আধা ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। কাতালগঞ্জ এলাকায় আছেন সহকর্মী জোবাইর রিফাত, আরও জানাতে যুক্ত হচ্ছেন তিনি। রিফাত, কতটা ডুবলো সড়ক এবং জনভোগান্তি কেমন দেখছেন? হ্যাঁ পুরবী, সকালের যেই আধা ঘন্টার বৃষ্টি, সেই আধা ঘন্টার বৃষ্টিতে আমরা দেখেছি যে চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো আছে সেই নিচু এলাকাগুলোতে কিন্তু জলজটের সৃষ্টি হয়েছে, পানি জমে যেতে আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে যে সড়কটিতে আছি এটি চট্টগ্রামের পাঁচেলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকা। এই এলাকাটি মূলত সবসময় আসলে যখনই বৃষ্টিপাত হয়, একটু ভারী বৃষ্টিপাত যখনই হতে দেখি আমরা, তখনই কিন্তু এই এলাকার মানুষ এই পানির জন্য অর্থাৎ জমে থাকা পানির জন্য সবচেয়ে বেশি কষ্টে পড়ে যান। চট্টগ্রাম শহরের উল্লেখযোগ্য যে এলাকাগুলোতে পানি ওঠে তার মধ্যে অন্যতম হলো এই কাতালগঞ্জ এলাকা। এবং কিছুদিন আগে আমরা যেমনটি দেখেছিলাম ভারী বৃষ্টিপাতের ফলে আসলে প্রবর্তক যে এলাকাটি ছিল সেই এলাকায় কিন্তু আসলে একেবারে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি চরমে গিয়ে ঠেকেছিল। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি চট্টগ্রামে কিন্তু স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এসেছিলেন এবং তিনি ভিজিট করার পরে কিন্তু তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে প্রধান করে 19 সদস্যের একটি কমিটি করে দিয়েছেন। অর্থাৎ 19 সদস্যের কমিটি সমন্বয় করে চট্টগ্রামের যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে সেটি আসলে তারা করবেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থাটি গ্রহণ করবেন। আমরা দেখেছি প্রবর্তকপুরে পানি ওঠার পরে কিন্তু খালের যে মুখগুলো ছিল, সেই অর্থাৎ যে বাঁধগুলো ছিল সেই বাঁধগুলো অপসারণ করা হয়েছিল এবং সেই বাঁধ অপসারণের পরবর্তীতে আজকে আমরা মুষলধারে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু প্রবর্তকপুরে কোনো পানি উঠতে দেখিনি। তবে প্রবর্তকপুরের ঠিক কাছেই পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকায় কিন্তু আমরা পানি উঠতে দেখেছি। এই এলাকাটি নিচু হওয়ার ফলশ্রুতিতে কিন্তু এই এলাকায় বৃষ্টি হলেই একেবারে জলজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে নিষ্কাশন
নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে কিন্তু এই জায়গায় পানি হয়ে গিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 23.6 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে এবং অধিদপ্তরের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু আজকে সারাদিনই কিন্তু গুড়ি গুড়ি যে বৃষ্টি, সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা তারা করছে। এবং এই জায়গাটিতে মূলত যেটি হয়েছে, সামনেই যেহেতু আসন্ন কোরবান এবং সেই কোরবানকে ঘিরে যেহেতু অফিস আদালত বন্ধ হয়ে গেছে, মানুষ কিন্তু গরুর হাটে যাবে এবং প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, সেই জিনিসপত্রগুলো কিনতে কিন্তু তারা যেতে পারছে না। সব মিলিয়ে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি একেবারে চরমে গিয়ে ঠেকেছে এই যে জলজট সৃষ্টি হয়েছে, সেই জলজটের ফলে। তো এই ছিল চট্টগ্রামের যে জলাবদ্ধতার পরিস্থিতি, তার সর্বশেষ খবরাখবর। পুরোপি। ধন্যবাদ রিফাত আপনাকে। আগুনে পড়ে গেছে রাজধানীর মিরপুরের কালশী বস্তির শতাধিক ঘর। সেখানে আছেন সহকর্মী লামিয়া তিথি। তিথি, ক্ষতিগ্রস্তদের অবস্থা কেমন দেখছেন এবং তাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা এর মধ্যে করা সম্ভব হয়েছে কিনা জানাবেন। পুরোপুরি যেমন আমি আগের ঘন্টাগুলোতেও জানাচ্ছিলাম যে থাকা খাওয়ার ব্যবস্থা আসলে তাদের কোনোভাবেই কোনো ধরনের কোনো কিছুই করা হয়নি। কালকে কিন্তু 7:30টার পর থেকে এই যে আগুন লেগে যে পুড়ে গেছে এই বস্তিটি, মিরপুর কালশী এলাকা, তো এখানে কিন্তু যারা রয়েছেন এখানকার যে বস্তিবাসী, তারা কিন্তু যে খোলা আকাশের নিচেই কিন্তু মানবতার জীবনযাপন করছেন। তার উপরে জানেন যে বৈরী আবহাওয়া, এর মধ্যে কিন্তু সকালে এক পশলা বৃষ্টিও হয়েছে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা যেই বৃষ্টিতে ভিজেও কিন্তু তাদের যে শেষ সহায় সম্বলটুকু সেটি কিন্তু খুঁজতে তারা এখনো ব্যস্ত রয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত তারা কিন্তু নিজের যে জায়গা, এখানে কিন্তু বাড়ি প্রায় 350 মতো বাড়ি এবং দোকান যেটি ভাঙ্গারি ছিল, সেখানে কিন্তু তারা এখন শেষ মুহূর্তে যে লোহা রড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন তারা টোকাচ্ছেন। এবং একই সাথে যদি আমি বলি যে গতকাল কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী আসার পরে তিনি কিন্তু বলেছিলেন যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তাদের শাস্তির আওতায় আনা হবে। কিন্তু আমরা সকাল থেকে যে এলাকাবাসীর সাথে কথা বলেছি, এই বস্তিবাসীর সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এটি পূর্ব পরিকল্পিতভাবেই কিন্তু কেউ না কেউ এটা করিয়েছে। তারা অভিযোগ দিচ্ছেন আমাদের এরকম। এছাড়াও কিন্তু তারা বলছেন যে আর একদিন পরে কোরবানি ঈদ, এবং কোরবানি ঈদকে ঘিরেও দেখা গেছে যে তারা কিন্তু তাদের দোকানে যে মাল সামানা ছিল, যে ভাঙারি জিনিসপত্রগুলো ছিল, তারা কিন্তু কোনোটাই বিক্রি করতে পারেনি। তাতে কিন্তু তাদের ক্ষতির পরিমাণটা কিন্তু অনেক বেশি, কারো 10 লাখ, কারো 15 লাখ, এরকম ভাবে কিন্তু তাদের কিন্তু ক্ষতি হয়েছে। এবং তারা কিন্তু বলছেন যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কেউ কোনো ধরনের আশ্বাস দেয়নি কিংবা কোনো পুনর্বাসনের কোনো কথাও তারা এখন পর্যন্ত শুনতে পাচ্ছেন না। তবে আমরা কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে আমরা প্রশ্ন করেছিলাম যে এখানে কিন্তু অবৈধ বলেও কিন্তু এই জায়গাটি সরকারের রয়েছে বলেও কিন্তু আমরা তাদেরকে প্রশ্ন করছিলাম যে এটা কি সরকারের জায়গা কিনা কিংবা তারা অবৈধভাবে আছেন কিনা। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে অবৈধভাবে থাকলেও তারা চায় যে সরকারের পক্ষ থেকে একটু সহায়তার। এছাড়াও যদি আমি বলি যে এইখানকার যেই যারা বস্তিবাসী রয়েছেন, আর মাত্র একদিন বাকি কোরবানির ঈদের, সেই ঈদের আগ মুহূর্তেও কিন্তু তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায় এবং তারা কিন্তু বলছে যে এই পরিমাণ ক্ষতি হয়েছে 10 লাখ 15 লাখ, সেটি যদি নাও পারে তাও কিছু যেন সরকার দিয়ে তাদের সহায়তা করে। পুরোপুরি ধন্যবাদ তিথি আপনাকে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে নির্ধারিত 24টি হাটের পাশাপাশি এলাকাভিত্তিক অস্থায়ী হাটেও চলছে পশু কেনাবেচা। এ নিয়ে আরও জানাতে শাহজাহানপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম শাফিন, আপনি যে হাটে আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন এবং ক্রেতা বিক্রেতারা পশুর বেকাকিনি নিয়ে কি বলছেন। পূর্বে কাল বাদে পরশু ঈদ, এই মুহূর্তে জমজমাট হাটের পরিস্থিতি। আমরা রয়েছি শাহজাহানপুরে। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যতম একটি হাট, যেটি প্রতি বছরই হয়। এবছরও এখানে 5 থেকে 7 হাজার গরু প্রতিদিন হাটে থাকছে, অর্থাৎ যে গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে তারপরে আবারও ট্রাক ভর্তি করে সারা বাংলাদেশ থেকে গরু আসছে এই হাটে, খামারিরা নিয়ে আসছেন এবং বিক্রি করছেন। এই হাটের বেচা বিক্রি বেশ ভালো। বাইরের অংশে আমরা যেটি দেখছিলাম যে মানুষের তিল ধারণের জায়গা নেই, যেহেতু গতকাল কিছুটা বৃষ্টি হয়েছে তাই পুরো হাটটি কর্দমাক্ত হয়ে আছে, মানুষের চলাচলে কিছু অসুবিধা রয়েছে। তবে সেই ভোগান্তি উপেক্ষা করি একেবারে শেষ সময়ে সকলেই আছেন তাদের পছন্দের পশুটির খোঁজে। আমরা একটু কয়েকজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আমরা একজন ক্ষুদে ক্রেতাকে পেয়েছি, তার সাথে একটু কথা বলি। কেমন লাগছে হাটে এসে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এই হাটে কতগুলো গরু দেখলে, কি কি গরু তোমার ভালো লাগলো? অনেকগুলোই গরু দেখলাম, আমার একটা কালো গরু পছন্দ হয়েছে। কালো গরু পছন্দ হয়েছে? নিজেদের গরু কেনা হয়েছে? না,
কেনা হয়নি, আজকে কিনবে? হ্যাঁ, চেষ্টা করতেছি। আমি একটু বড়দের কাছে জানতে চাই তাদের অনুভূতিগুলো। জি, বলবেন যে বাচ্চাকে এসেছেন এবং এই হাটে আসার পরে কি দেখলেন সার্বিক পরিস্থিতি, কোরবানির পশুর দাম কি ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ, সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালোই, কিন্তু দাম একটু বেশি মনে হচ্ছে আমার, এটাই আর কি। শুনছিলেন আসলে ক্রেতারা যেটি বলছিলেন যে দাম কিছুটা বেশি অনেক পক্ষে, আবার বিক্রেতারা ঠিক তার উল্টোটা বলেন যে তাদের লাভের অঙ্ক বাড়ছে না, তারা খুব বেশি দাম পাচ্ছেন না। তো এভাবেই আসলে সে সময়ে দর কষাকষি চলছে হাড্ডাহাড্ডি, এবং তার মধ্য দিয়ে যারা কোরবানি দিবেন তারা তাদের পছন্দের পশুটি কিনে ধন্যবাদ নিচ্ছেন। শাফিন আপনাকে। রাজধানীর পশুর হাটের খবর জানাতে গাবতলীর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, সকাল থেকে ক্রেতা সমাগম কম ছিল, এখন কি অবস্থা দেখছেন হাটে? গাবতলী হাটের খবর জানাবো। গাবতলী হাট তো বরাবরের মতো খুব জমজমাট হাট, এবং ঈদুল আজহা উপলক্ষে কিন্তু এই হাটটি অনেক আগেই জমে উঠেছে, এবং এই হাটে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক গরু এই হাটে কিন্তু বেচা বিক্রি হয়, এবং বিশাল সাইজের গরু আমরা দেখছি, এবং বড় গরুর বিক্রেতারা, তারা ব্যাপারীরা, তাদের মন এখনও ভার। অনেকেই বলছেন যে গরু অনেক তারা এনেছেন, কিন্তু এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত মাত্রায় বিক্রি হচ্ছে না, তাই অনেকটা অলস সময় কাটাচ্ছেন। এবং এখানে এই হাটের একটি মজার বিষয় হলো এখানে ঝড় বৃষ্টি কোনো কিছুতেই কোনো ধরনের কোনো সমস্যা হয় না, এবং ব্যাপারীরাও কিন্তু বেশ অলস সময় কিন্তু পার করছেন। আমি দেখাচ্ছি বড় গরুর ব্যাপারীরা কি এখন কিভাবে আছেন, একটু যদি দেখাই। আপনি কয়টা গরু এনেছেন? এই যে এই ভাইরা সবাই যে ঘুমাচ্ছে, ব্যাপারী কোথায়? আপনাদের এখানে ব্যাপারী কোথায়? আমরা একটু ব্যাপারীর খোঁজ করি। আসলে এখানে ক্রেতা সংখ্যা খুব কম একটু। এটা কি বিক্রি হলো? হ্যাঁ হ্যাঁ, কয়টা গরু এনেছেন? না, গরু আনা হয়েছিল 22টা ছিল। 22টা? কয়টা বিক্রি হয়েছে? আর 17টা বিক্রি হয়েছে। 17টা বিক্রি হয়ে গেছে না? জি। কেমন দাম পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। শুনছিলেন যে এইটার দাম কত? বিক্রি হয়ে গেছে। ক্রেতা কোথায়? ক্রেতা কোথায়? কোনো হয় নাই আর কি। আচ্ছা, আমার দিয়ে দিছে, উনি বলছে আপনি নিয়ে যান গাই। 3,10,000 হয়ে গেছে, উনি দিয়ে দিছে আর কি। শুনছিলেন যে আসলে বড় গরু বিক্রি কিন্তু খুব একটা নেই, তারপরেও কিন্তু দু একটা বিক্রি হচ্ছে, এবং এই হাটটা কিন্তু জমজমাট বলাই যায়। ধন্যবাদ রাব্বি আপনাকে। আজ পবিত্র হজ, তাবুর শহর বিনায় রাত্রি যাপন শেষে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুসল্লিরা। বিশেষ বাস ও ট্রেন যোগে এবারে হজ যাত্রীদের নেওয়া হচ্ছে ঐতিহাসিক প্রান্তরে। এখানেই আজ অনুষ্ঠিত হবে হজের খুতবা, যা বিশ্বের 35টি ভাষায় অনুদিত হবে। এবছর খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ আলী আল হুদাইফি। আরাফার ময়দানে একসাথে জোহর এবং আসরের নামাজ আদায়ের পর মুজদালিফায় যাবেন মুসল্লিরা। সেখানে রাত্রি যাপনের পর 10 জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সবাই। এবার হজ যাত্রীদের আনা নেয়ার জন্য 24,000 বাস ব্যবহার করেছে সৌদি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এবছর রেকর্ড প্রায় 20 লাখ মুসল্লি অংশ নিয়েছেন পবিত্র হজে। দর্শক, এই ছিল যমুনা নিউজের